এই লেকচারে তোমাদের সাথে আলোচনা করব সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী সম্পর্কে। তো এই টপিকটি ইঞ্জিনিয়ারিংয়ে যেমনটি গুরুত্বপূর্ণ তেমনই এই টপিকটি তোমরা ফিজিক্সেও পেয়ে যাবে। এই লেকচারের মাধ্যমে তোমরা সেমিকন্ডাক্টরের বেসিক সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে এবং সেমিকন্ডাক্টর রিলেটেড যত কোশ্চিন রয়েছে বা যত প্রবলেম রয়েছে তোমাদের মনে, সেইগুলোর অ্যান্সার তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী বোঝার আগে প্রথমে তোমাদের কন্ডাক্টর এবং ইনসুলেটর সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এখানে তোমরা যেই অ্যানিমেশনটি দেখতে পাচ্ছ, এখানে খুবই সহজে ইলেকট্রনগুলো প্রবাহিত হতে পারবে, যার কারণে এটাকে আমরা পরিবাহী পদার্থ বলবো। এপাশে তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রনগুলো খুবই দ্রুত গতিতে এক পাশ থেকে আরেক পাশে চলাচল করতে পারে, সেই জন্য এটা হচ্ছে পরিবাহী। আর যদি ইলেকট্রন প্রবাহিত হতে না পারে সেটাকে বলবো হচ্ছে আমরা অপরিবাহী পদার্থ। তাহলে সেমিকন্ডাক্টর হচ্ছে এমন একটা পদার্থ, দেখো এখানে কোশ্চেনের মধ্যে আনসারটি রয়েছে অর্ধপরিবাহী, তার মানে পরিবহন করবে ইলেকট্রন কিন্তু অর্ধেক বা আংশিক পরিবহন করবে, অল্প অল্প পরিবহন করবে, আস্তে আস্তে পরিবহন করবে। তাহলে এখানে কন্ডাক্টরের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ খুবই দ্রুত গতিতে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে, এই পাশেও তোমরা দেখতে পাচ্ছ খুবই দ্রুত গতিতে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। আর ইনসুলেটরের ভিতর দিয়ে ইলেকট্রন তো প্রবাহিত হবেই না। আর যদি সেমিকন্ডাক্টর হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে, ইলেকট্রনগুলো প্রবাহিত হবে বাট আস্তে আস্তে। যেমন দেখো এই পাশে একটা কক্ষপথ থেকে একটা একটা করে ইলেকট্রন খুবই আস্তে আস্তে প্রবাহিত হচ্ছে, যার কারণে এখানে আমরা বলবো আংশিক প্রবাহিত হতে পারবে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। যেমন এটা হচ্ছে তোমার সেমিকন্ডাক্টরের অ্যানিমেশন, তুমি দেখতে পাচ্ছ। তাহলে আংশিক বিদ্যুৎ পরিবহন করলে তাকে আমরা কি বলবো, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী বলবো। এটা দেখলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। সেটা হলো যে কন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রনগুলো দেখো এক জায়গা থেকে আরেক জায়গায় খুব স্পিডে বা খুবই দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আস্তে আস্তে হচ্ছে, তার মানে আংশিক বিদ্যুৎ পরিবহন করতে পারে বা ইলেকট্রন প্রবাহিত হতে পারে। ইলেকট্রন প্রবাহিত হওয়াই তো অ্যাকচুয়ালি বিদ্যুৎ। আর ইনসুলেটরে দেখো কোনো ইলেকট্রনই প্রবাহিত হচ্ছে না। তাহলে সেমিকন্ডাক্টর সম্পর্কে তোমাদের একটা বেসিক আইডিয়া কিন্তু হয়ে গেল, আংশিক বিদ্যুৎ পরিবহন করবে বা আস্তে আস্তে বিদ্যুৎ পরিবহন করবে। তাহলে এখন এক্সামের সংজ্ঞাটা কীভাবে লিখবা, যে যে সকল পদার্থের মধ্যে দিয়ে আংশিক বিদ্যুৎ প্রবাহ হতে পারে, আংশিক মানে কি, অল্প অল্প বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে, সেগুলোকে আমরা অর্ধপরিবাহী বা এটাকে বাংলায় কুপরিবাহী পদার্থ বলা হয়ে থাকে। তাহলে যদি কুপরিবাহী পদার্থর কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু সেমিকন্ডাক্টরকেও প্রকাশ করবে। সেমিকন্ডাক্টর হচ্ছে ইংরেজি শব্দ, এটাকে বাংলায় অর্ধপরিবাহী বা কুপরিবাহী পদার্থ বলা হয়। এখন আরেকটু যদি নলেজটা তোমাদের ডিপ থাকে তাহলে এই সংজ্ঞাটা তোমরা দিতে পারবে। সেটা হলো যে সকল পদার্থ পরিবাহী অর্থাৎ সহজে ইলেকট্রন প্রবাহিত হতে পারে এবং অপরিবাহী যাদের ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারে না, এই দুই ধরনের পদার্থের মাঝামাঝি গুণ সম্পন্ন। তোমরা দেখতে একটু আগে দেখলা যে এখানে মাঝামাঝি গুণ সম্পন্ন, ঠিক এটার মতো আচরণ করে না, এটার মতো আচরণ করে না, দুইটার মাঝামাঝি। একদমই ইলেকট্রন প্রবাহিত হয় না, এটা এই বৈশিষ্ট্য প্রদর্শন করে না, আবার খুবই ইলেকট্রন প্রবাহিত হয় সেটাও প্রদর্শন করে না। দুইটার মাঝামাঝি মানে ইলেকট্রন প্রবাহিত হবে বাট সেটা আস্তে আস্তে অল্প অল্প প্রবাহিত হবে। তাহলে সেই কথাটা এখানে বলা আছে, মাঝামাঝি গুণ সম্পন্ন, সেগুলোকে আমরা সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালস বলবো। বা ম্যাটেরিয়ালস মানে হচ্ছে পদার্থ, তার মানে কি অর্ধপরিবাহী পদার্থ আমরা এটাকে বলবো। কিছু এক্সাম্পল দেখে নাও, যেমন হচ্ছে জার্মেনিয়াম, খুব ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু ভাইভাতেও তোমাকে কোশ্চেন করা হয় যে কয়েকটা সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালস বা সেমিকন্ডাক্টিং পদার্থের নাম বলো। সেই ক্ষেত্রে তুমি বলবা জার্মেনিয়াম, তারপর হচ্ছে সিলিকন। জার্মেনিয়াম দেখতে এরকম হয়, দেখতে পাচ্ছ। সিলিকন, সিলিকন দেখতে এরকম হয়, এবং আরেকটি হচ্ছে কার্বন। এই তিনটা উদাহরণ তোমরা ভালোভাবে খেয়াল রাখবা। কার্বন হচ্ছে কয়লা, তোমাদের আশেপাশে যদি ইট ভাটা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা সেখানে কার্বন দেখতে পাবে। তো এই তিনটা এক্সাম্পল খুব ভালোভাবে মাথায় রাখবা। এগুলো হচ্ছে কি আমাদের সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালস বা অর্ধপরিবাহী পদার্থ। এখন আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই যে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে বা এর ভিতর দিয়ে বিদ্যুৎ আংশিক প্রবাহিত হয়, এটার পেছনের সায়েন্সটা কি, এটার কারণটা কি, সেটা বুঝতে গেলে তোমাকে প্রথমে বুঝতে হবে ভ্যালেন্স ইলেকট্রন। সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালসের ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টি। এর মানেটা কি, এর মানে হলো সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকবে। ভ্যালেন্স ইলেকট্রন মানে কি, সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকবে।
যেমন জার্মেনিয়ামের যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, জার্মেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 32, তার মানে প্রোটন সংখ্যা 32, অর্থাৎ পজিটিভ সংখ্যা হচ্ছে 32, তার মানে এখানে থাকবে হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা নিউক্লিয়াসের মধ্যে। আর কক্ষপথে যতগুলো প্রোটন সংখ্যা থাকবে, কক্ষপথে ততগুলো ইলেকট্রন সংখ্যা থাকবে। তো ইলেকট্রনগুলো যদি তুমি বিন্যাস করো, তাহলে সেই ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে তুমি এরকম 4টে ইলেকট্রন পাবা। কয়টা আছে দেখো, 1টা 2টা 3টা এবং 4টা। তাহলে এই ইলেকট্রনগুলো যেহেতু সর্বশেষ কক্ষপথে রয়েছে, সেই জন্য এটাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। দেখো আউটার শেল অর্থাৎ সর্বশেষ কক্ষপথে এটা রয়েছে, আর মাঝখানে যেটা রয়েছে সেটা নিউক্লিয়াস। একইভাবে যদি আমরা সিলিকনের কথা চিন্তা করি, সিলিকনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে 14টা, তার মানে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকবে হচ্ছে 14টা। 14টা ইলেকট্রন যদি তুমি বিন্যাস করো, সেই ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে দেখো 1টা 2টা 3টা এবং 4টা, এই 4টি ইলেকট্রন রয়েছে, তার মানে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টি। এই যে 4টি ইলেকট্রন রয়েছে, এইগুলোর কারণেই কিন্তু এখানে আংশিক বিদ্যুৎ পরিবহন করবে। তোমাদের আগের ক্লাসে আমি আলোচনা করেছি কন্ডাক্টিং ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে কন্ডাক্টরের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, বা কন্ডাক্টিং ম্যাটেরিয়ালসের বৈশিষ্ট্য হচ্ছে সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে। কয়টি? একটি। সেটা তোমাদের আমি আগের লেকচারে দেখিয়েছি। আর সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে থাকবে হচ্ছে 4টি ইলেকট্রন। এই যে আংশিক বিদ্যুৎ পরিবহনের জন্য দায়ী হবে এই ভ্যালেন্স ইলেকট্রনের কারণে, অর্থাৎ 4টা ভ্যালেন্স ইলেকট্রনের কারণে কিন্তু এখানে আংশিক বিদ্যুৎ পরিবহন করবে। সেটা তোমাকে আমি একটু পরে অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো। এখানে একইভাবে কার্বনের ক্ষেত্রেও কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4টি। দেখো কার্বনের অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। সেই ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন দেখো 1টা 2টা 3টা এবং 4টা। এখন এই যে আমরা কার্বন যেটা দেখলাম, এটা হচ্ছে একটা পরমাণু। এখন অনেকগুলো পরমাণু একত্র হয়ে কিন্তু একটা স্ট্রাকচার গঠন করে বা একটা পদার্থ গঠন করে। যেমন তোমাকে একটা এক্সাম্পল দেখায়, যেমন দেখো হচ্ছে কার্বন, এরকম কার্বন, এটা কি একটা কার্বনের দলা। তার মানে এখানে এই কার্বন পদার্থের ভিতরে অনেকগুলো কার্বন পরমাণু রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ পরমাণু একত্র হয়ে, ছোটো ছোটো পরমাণু একত্র হয়ে এরকম বড় স্ট্রাকচার গঠন করেছে। এরকম বড় জার্মেনিয়ামের জন্য জার্মেনিয়াম পরমাণু একত্র হয়ে জার্মেনিয়ামের এরকম স্ট্রাকচার গঠন করেছে। ঠিক সেই রকম এখানে এই সিলিকনের যে স্ট্রাকচারটা যখন গঠন করবে, স্ট্রাকচার গঠন করার মেন কারণটা কিভাবে, তো স্ট্রাকচারটা কিভাবে গঠিত হয়। যেমন দেখো মাঝখানে রয়েছে সিলিকন, সিলিকনের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে? 4টা। তাহলে এরকম তুমি 4টি ইলেকট্রন দিয়ে নাও, 1টা 2টা 3টা 4টা। তাহলে সিলিকনের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন হলো? 4টি। এখন এই পাশের সিলিকন যেটা রয়েছে, এরকম অনেকগুলো সিলিকন একত্র হবে, তাহলে পাশের সিলিকনেরও কয়টি ইলেকট্রন রয়েছে? 4টা। 1টা 2টা 3টা 4টা। এরকম তার পাশেরটার সাথে 4টা রয়েছে, তার নিচে এটারও 4টা রয়েছে, এটারও 4টা রয়েছে, এটারও 4টা, এটারও 4টা, সবারই 4টা করে ইলেকট্রন রয়েছে। এখন যখন তোমরা কোনো বন্ধন গঠন করো, যেমন দেখেছো কেমিস্ট্রিতে যে এইচ আর এইচ, এই যে হাইড্রোজেন গ্যাস যেটা রয়েছে, হাইড্রোজেন গ্যাসটাকে তোমরা এইভাবে লিখতে পারো, এইচ বন্ধন এইচ। এই বন্ধনটা অ্যাকচুয়ালি কী বোঝায়? হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মাঝে যে বন্ধনটা, সেটা বোঝায় হাইড্রোজেনের মাঝে 2টি ইলেকট্রন রয়েছে, এরকম 2টা ইলেকট্রন রয়েছে। এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন 2টা ইলেকট্রনকে না দেখি আমরা এরকম টান দিয়ে প্রকাশ করি। তার মানে বন্ধন গঠন করতে গেলে 2টা ইলেকট্রনের প্রয়োজন। তাহলে এই সিলিকন তার পাশের যে সিলিকনটা রয়েছে, তাদের মধ্যে সর্বশেষ কক্ষপথের একটা ইলেকট্রন এ দিবে আর একটা ইলেকট্রন এই সিলিকন দিবে, দিয়ে তারা একটা বন্ধন গঠন করলো। দেখো সুন্দর একটা বন্ধন গঠন করলো। একইভাবে এই সিলিকন তার আরেকটা ইলেকট্রন যেটা ছিল, সেই ইলেকট্রনটা তার পাশের সিলিকনের সাথে শেয়ার করবে, শেয়ার করার মাধ্যমে এখানে একটা বন্ধন গঠন করলো। আবার এই সিলিকনটা তার পাশের সিলিকনের সাথে একটা করে ইলেকট্রন শেয়ার করে একটা বন্ধন গঠন করলো। আবার এই সিলিকন তার আরেকটা ইলেকট্রন দিয়ে, অর্থাৎ চতুর্থ ইলেকট্রন দিয়ে এই সিলিকনের আরেকটা ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করলো। তাহলে এরকম একটা সিলিকন 4টা বন্ধন গঠন করলো। এইভাবে বন্ধন গঠন করার মাধ্যমে, অর্থাৎ 2টা করে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে একটা সিলিকন স্ট্রাকচার গঠন করে, সেটাই তোমরা মানে বাস্তবে কিন্তু তোমরা এই বন্ধনগুলো দেখো না, তোমরা একটা ম্যাটেরিয়ালস বা একটা সিলিকনের দলা দেখো। এখন এটাকে যদি তুমি এক্সামে আরেকটু সহজ করে লিখতে চাও, এই ডায়াগ্রামটা তোমরা দিতে পারো, সেটা আগেরটাও দিতে পারো, এটাও দিতে পারো। এটাও দেখো একই রকম, এই সিলিকনের সর্বশেষ কক্ষপথে এরকম 1টা 2টা
3টা এবং 4টা ইলেকট্রন রয়েছে, সে কী করবে, তার পাশের আরেকটা যে সিলিকন রয়েছে তার সাথে আরেকটা ইলেকট্রন শেয়ার করবে করে, এই যে এটাকে বন্ধন বলা হচ্ছে, এটা হচ্ছে একটা বন্ধন। আবার এই সিলিকনটা তার পাশের যে সিলিকন রয়েছে তার আরেকটা ইলেকট্রনের সাথে সে একটা বন্ধন গঠন করবে, এইটা হচ্ছে একটা বন্ধন। 2টা করে ইলেকট্রন দিয়ে দিয়ে একটা করে বন্ধন গঠন করে। এখানেও আরেকটা বন্ধন, আবার এই পাশেও আরেকটা বন্ধন। এইভাবে কিন্তু সে সুন্দরভাবে বন্ধন গঠন করলো। এখানে কয়টা বন্ধন দেখো, একটা সিলিকন 4টা করে বন্ধন গঠন করলো, করে এরকম সিলিকন স্ট্রাকচার গঠন করবে। তাহলে এই একটা অর্ধপরিবাহী পদার্থের স্ট্রাকচারটা এইরকম হয়ে থাকে। এখন আসো যে এই সেমিকন্ডাক্টর কয় প্রকার। সেমিকন্ডাক্টর হচ্ছে 2 প্রকার। একটাকে বলা হয় খাঁটি বা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, এটাকে ইংলিশে বলা হয় ইন্ট্রিনজিক। ইন্ট্রিনজিকের বাংলা হচ্ছে খাঁটি, অর্থাৎ এখানে কোনো প্রকার ভেজাল মিশ্রিত করব না। অর্থাৎ এখানে যদি আমরা সিলিকন নেই, শুধু সিলিকনই থাকবে, সিলিকন ছাড়া অন্য কোনো মৌল বা অন্য কোনো পদার্থ আমরা এখানে অ্যাড করব না। তার মানে পিওর, যেটাকে পিওর বলা হয়, যেই পদার্থটা রয়েছে সেমিকন্ডাক্টরে সেই পদার্থটাই এখানে থাকবে। একটু পরে তোমাকে আমি ডিটেলস দেখাবো। আরেকটা হচ্ছে ভেজাল বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এখানে ভেজাল থাকবে, অর্থাৎ আমাদের যদি সিলিকন একটা সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালস হয়ে থাকে, এর মধ্যে আমি কিছু এক্সট্রা করে পদার্থ অ্যাড করব, অন্য কিছু মৌল বা পদার্থ এখানে আমি অ্যাড করব। এখন কী টাইপের পদার্থ আমি ইউজ করব তার উপর ডিপেন্ড করে এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এন টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে পি টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এগুলো সম্পর্কে তোমাকে আমি আলোচনা করব, প্রত্যেকটা পার্টি দেখাবো যে এগুলো কীভাবে কাজ করে। তো এখন আমরা দেখব ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর মানে কি, এটা হচ্ছে খাঁটি, এখানে কোনো ভেজাল থাকবে না। তাহলে এটা এমন ধরনের সেমিকন্ডাক্টর যা খাঁটি, অর্থাৎ যার ভিতরে কোনো প্রকার ভেজাল মিশ্রিত থাকবে না। চলো একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই তোমাকে। ধরো আমাদের যে সিলিকন রয়েছে, একটা সিলিকন তার পাশের সিলিকনের সাথে এইভাবে বন্ধন গঠন করে, একটু আগে তোমাকে আমি দেখালাম। তাহলে এখানে সিলিকন ছাড়া অন্য কোনো মৌল কি এখানে দেখতে পাচ্ছ? এখানে কি সিলিকন ছাড়া অন্য কেউ রয়েছে? জার্মানিয়াম বা ধরো অ্যালুমিনিয়াম, অন্য কেউ কি রয়েছে? না, এখানে সবাই সিলিকন রয়েছে। দেখো এখানে সিলিকন ছাড়া অন্য কোনো পদার্থ বা মৌল এখানে আমরা অ্যাড করি নাই, জাস্ট পিওর সিলিকন রয়েছে, এখানে সবাই সিলিকন। তাহলে যেহেতু এখানে সিলিকন ছাড়া অন্য কোনো পদার্থ আমরা নিব না বা অন্য কোনো মৌল আমরা এখানে অ্যাড করব না, সেই জন্য এটাকে বলা হচ্ছে পিওর বা খাঁটি সেমিকন্ডাক্টর বা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, এটাকে আমরা বলবো। এখন এখানে একটা ইম্পর্টেন্ট কথা রয়েছে, সেটা হলো এই ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের ফ্রি ইলেকট্রন এবং হোল সংখ্যা সমান থাকে, এবং এখানে ফ্রি ইলেকট্রন উৎপন্ন হয়, কিছু ইলেকট্রন উৎপন্ন হয়, যার কারণেই তো এখানে বিদ্যুৎ প্রবাহিত হয়। বিদ্যুৎ পরিবহন করার জন্য দায়ী কে? বিদ্যুৎ পরিবহন করার জন্য দায়ী হচ্ছে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন যদি এখানে উৎপন্ন না হয় বা ফ্রি ইলেকট্রন না থাকে, তাহলে কিন্তু এর ভিতর দিয়ে কোনো বিদ্যুৎ পরিবহন করবে না। সেই জন্য এই সেমিকন্ডাক্টরের ভিতরে ফ্রি ইলেকট্রন থাকে, এবং এই ফ্রি ইলেকট্রনগুলোর সাথে সাথে হোলও থাকে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এই ফ্রি ইলেকট্রন কী এবং হোল কী, বিষয়টা তোমাকে একটু বোঝাই। দেখো এখানে যে ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ, তো ধরো এখানে আমার একটা ইলেকট্রন ছিল এই বক্সে। এখন যখন আমরা এই ইলেকট্রনটাকে সরিয়ে ফেলবো, ধরো ইলেকট্রনটাকে আমি এখান থেকে সরিয়ে আরেক জায়গায় নিয়ে নিলাম, তাহলে ইলেকট্রনটা অন্য জায়গায় চলে গেল। তো সাপোজ ইলেকট্রনটা এখান থেকে এখানে চলে আসলো, তাহলে এই বক্সটা কি খালি হয়ে গেল না? ধরো মার্বেলের কথা চিন্তা করো, মার্বেলকে আমরা ইলেকট্রন হিসেবে চিন্তা করতে পারি। এই বক্সটা খালি হয়ে গেল, ফাঁকা জায়গা তৈরি হলো, এই ফাঁকা জায়গাটাকে বলবো হচ্ছে আমরা হোল। আর এটাকে আমরা পজিটিভ দিয়ে প্রকাশ করতে পারি, অর্থাৎ ইলেকট্রন যদি সেখানে না থাকে, ধরো কোনো একটা সময় একটা জায়গায় ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটা যদি সেখান থেকে সরে যায় বা চলে যায়, তাহলে সেখানে ফাঁকা জায়গার সৃষ্টি হয়। তাহলে যে ফাঁকা জায়গাটা সৃষ্টি হবে সেটাকে বলবো হচ্ছে আমরা হোল। তাহলে তোমাকে একটু প্র্যাকটিক্যালি দেখাই বিষয়টা। দেখো এখানে এই যে ইলেকট্রনটা যখন এই পাশ থেকে পাশে আসলো, তখন দেখো এই ফাঁকা জায়গাগুলো সৃষ্টি হচ্ছে, তার মানে ফাঁকা জায়গাগুলোকে বলবো হচ্ছে আমরা হোল। তাহলে কিন্তু হোলগুলো চলাচল করতে পারে। অ্যাকচুয়ালি হোল চলাচল করে না, ইলেকট্রন চলাচল করে। ফাঁকা জায়গাগুলো মনে হচ্ছে আমাদের বাম দিকে সরে যাচ্ছে। তুমি একটু লক্ষ্য করো, অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো সরে যাচ্ছে, ইলেকট্রনগুলো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে সরে যাচ্ছে, কিন্তু তোমার দেখে মনে হচ্ছে যে হোলগুলো কিন্তু এদিক বরাবর চলে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে যে ইলেকট্রনগুলো সরে যাচ্ছে, পাশাপাশি হোলগুলো মনে হচ্ছে আমার বাম দিকে সরে যাচ্ছে। ইলেকট্রনগুলো ডান দিকে যাচ্ছে, তাহলে যদি বলা হয় যে ইলেকট্রন যদি ডান দিকে যায়, তাহলে হোলগুলো কোন দিকে যাবে? বাম দিকে যাবে।
তাহলে ঠিক সেই রকম এখানে যখন ইলেকট্রনগুলো চলাচল করবে, ধরো ইলেকট্রনটা আগে এই জায়গায় ছিল, এখান থেকে যখন এখানে যাবে তখন এখানে ফাঁকা জায়গার সৃষ্টি হবে, সেই জন্য এটাকে বলবো হচ্ছে আমরা হোল। এখন এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রন এবং হোল সংখ্যা সমান সমান থাকবে, যার কারণে এটা বৈদ্যুতিকভাবে নিউট্রাল অবস্থায় থাকে। যখন তুমি ইলেকট্রিক সাপ্লাই দিবা তখন এটা বিদ্যুৎ পরিবহন করার জন্য দায়ী, তাছাড়া কিন্তু এখানে বিদ্যুৎ পরিবহন করবে না, নিউট্রাল অবস্থায় থাকবে। যখন তুমি সাপ্লাই দিবা তখন কিছু পরিমাণ ইলেকট্রন এবং হোলগুলো চলাচল করবে, তখন এখানে বিদ্যুৎ পরিবহন করবে। এখন আসো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তাহলে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা কি করব? খুবই সামান্য পরিমাণ ভেজাল মিশ্রিত করব, অন্য কোনো মৌল এখানে অ্যাড করব। তাহলে এখানে এই ধরনের সেমিকন্ডাক্টরে খুব সামান্য পরিমাণে ভেজাল মিশ্রিত করে পরিবাহিতা বৃদ্ধি করা হয়। এখানে কিছুটা ভেজাল মিশ্রণ করার ফলে কিছুটা পরিবহন ক্ষমতা বাড়ে। এরূপ ভেজাল মিশ্রিত সেমিকন্ডাক্টরকে বলবো হচ্ছে আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এখন তাহলে কি টাইপের আমরা পরমাণু এখানে মিশ্রিত করব? সেটা হচ্ছে ত্রিযোজী বা পঞ্চযোজী পরমাণু এখানে আমরা মিশ্রণ করব। অর্থাৎ পিওর যে সেমিকন্ডাক্টর ছিল বা পিওর যে সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়াল ছিল, পিওর কী কী ছিল? সিলিকন ছিল, তারপর হচ্ছে জার্মেনিয়াম ছিল, তারপর হচ্ছে কার্বন ছিল। এদের মাঝে যখন আমি ভেজাল মিশ্রণ করব, ভেজাল ইমপিউরিটি বলা হয়, এটাকে বলা হয় ভেজাল, এই ভেজাল মিশ্রিত করব, তখন সেটাকে বলা হবে আমাদের এক্সট্রিনসিক বা ভেজাল মিশ্রিত সেমিকন্ডাক্টর। ভেজাল আমরা ত্রিযোজী মৌল মিশ্রণ করতে পারি অথবা পঞ্চযোজী মৌল এখানে মিশ্রণ করতে পারি। চলো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখানে দেখো এন টাইপ সেমিকন্ডাক্টর বা এটাকে বলা হয় এন টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, কারণ এই ভাগটা কই থেকে আসলো? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর থেকে আসলো, অর্থাৎ ভেজাল মিশ্রণ করার ফলে এটা আসলো। তাহলে এটা কীভাবে আমরা বুঝবো এটা এন টাইপ? তাহলে যখন আমাদের কোনো খাঁটি সেমিকন্ডাক্টরে, খাঁটি সেমিকন্ডাক্টর কী কী আছে? সিলিকন আছে, জার্মেনিয়াম আছে। এই খাঁটি সেমিকন্ডাক্টরে যখন আমরা ভেজাল মিশ্রণ করব এবং ভেজালটা যখন হবে হচ্ছে পঞ্চযোজী, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে যে সকল মৌলের 5টা করে ইলেকট্রন রয়েছে তাদেরকে নিয়ে যখন আমরা এখানে মিশ্রণ করব, তখন এই ভেজাল মিশ্রিত সেমিকন্ডাক্টরকে আমরা বলবো হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। চলো তোমাকে আমি প্র্যাকটিক্যালি এই বিষয়টা বোঝাই। এখানে আমরা ভেজাল হিসাবে যে পঞ্চযোজী মৌল মিশ্রণ করব তাদের কিছু এক্সাম্পল দেখে নাও। এখানে এক্সাম্পলগুলো হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন রয়েছে, তোমাকে আমি একটু পরে দেখাবো। দেন ফসফরাস, এটারও কিন্তু সর্বশেষ কক্ষপথে 5টি ইলেকট্রন রয়েছে। তারপর আর্সেনিক, এস দ্বারা প্রকাশ করা হয়, এটারও কিন্তু সর্বশেষ কক্ষপথে 5টা রয়েছে। অ্যান্টিমনি, অ্যান্টিমনিরও সর্বশেষ কক্ষপথে 5টি ইলেকট্রন রয়েছে। বিসমাথ, বিআই, এটারও সর্বশেষ কক্ষপথে 5টি ইলেকট্রন রয়েছে। তাহলে এখানে তুমি একটু লক্ষ্য করো যে অ্যান্টিমনি যেটা রয়েছে, অ্যান্টিমনির 51টা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা, তারপর কক্ষপথে 51টা ইলেকট্রন রয়েছে, এবং সেটাকে যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো তাহলে 2, সব প্রথম কক্ষপথে 2টা, পরবর্তী কক্ষপথে 8টা, তার পরবর্তীতে 18টা, তার পরবর্তীতে 18টা, এবং সর্বশেষ কক্ষপথে থাকবে হচ্ছে 5টা। এই যে দেখো সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে? 5টি। এই যে দেখো রেড কালার দেখানো হয়েছে, 1টা, 2টা, 3টা, 4টা এবং 5টা। তাহলে সর্বশেষ কক্ষপথে এই অ্যান্টিমনির কয়টি ইলেকট্রন রয়েছে? 5টা। তাই এটা হচ্ছে পঞ্চযোজী মৌল। তাহলে এই পঞ্চযোজী মৌলগুলো আমরা মিশ্রণ করব। এখন কিভাবে মিশ্রণ করব তোমাকে একটু দেখাই। যেমন ধরো সিলিকনটা কি আমাদের একটা খাঁটি সেমিকন্ডাক্টর বা পিওর সেমিকন্ডাক্টর। এখন এই খাঁটি সিলিকনের মধ্যে দেখো আমরা অ্যান্টিমনি যুক্ত করে দিয়েছি। এখন বন্ধন গঠন করার জন্য কয়টা করে ইলেকট্রন লাগে? 2টা। তাহলে দেখো এই সিলিকনের সাথে এই 2টা দ্বারা একটা বন্ধন গঠন করলো, একটা বন্ধন হয়ে গেল। এই সিলিকনের সাথে আরেকটা বন্ধন গঠন করলো একটা ইলেকট্রন শেয়ার করে, তাহলে 2টা ইলেকট্রন হয়ে গেল। এখানে এই পাশের সিলিকন একটা এবং এটা দিল হচ্ছে অ্যান্টিমনি, দিয়ে আরেকটা বন্ধন গঠন করলো। আবার এই অ্যান্টিমনি কী করলো? একটা ইলেকট্রন দিল, সিলিকনের আরেকটা ইলেকট্রন নিল, নিয়ে এরকম বন্ধন গঠন করলো, তাহলে 4টা বন্ধন হয়ে গেল। তাহলে এই সিলিকনের সাথে পাশের 4টা সিলিকনের সাথে 4টা বন্ধন গঠন করা হয়ে গেল। এখন আরেকটা ইলেকট্রন থেকে গেল না? 5টা যে ইলেকট্রন রয়েছে, এই একটা বন্ধন গঠন করলো, এ একটা বন্ধন গঠন করলো, এ একটা বন্ধন গঠন করলো, এ একটা বন্ধন গঠন করলো পাশের সিলিকনের সাথে। এই একটা ইলেকট্রন থেকে গেল না এক্সট্রা? এটা ফ্রি থাকবে, এটা ফ্রিভাবে ঘোরাফেরা করবে। এই যে এক্সট্রা ইলেকট্রন এখানে উৎপন্ন হলো, তার মানে কি এক্সট্রা ফ্রি ইলেকট্রন বেশি পাওয়া যাচ্ছে আমাদের, যার কারণে এই ভেজাল মিশ্রণ করার ফলে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ইলেকট্রন পরিবহন ক্ষমতা বেড়ে যায়, যার কারণে এখানে বিদ্যুৎটা তুলনামূলকভাবে বেশি প্রবাহিত হয়। বোঝা গেল? তাহলে এখানে কাজ হচ্ছে যে আমাদের ভেজাল মিশ্রণ করার ফলে এখানে ফ্রি ইলেকট্রন পাচ্ছি, একটা ফ্রি ইলেকট্রন আমরা এক্সট্রা পাচ্ছি, যার কারণে এখানে একটু বেশি বিদ্যুৎ পরিবহন করবে। এখন প্রশ্ন হলো
যে এটাকে কেন এন টাইপ বলা হয়। এখানে এন টাইপ বলার কারণ হচ্ছে, দেখো এখানে নেগেটিভ চার্জ বেশি হয়ে যাচ্ছে না, একটা নেগেটিভ চার্জ বা একটা নেগেটিভ কিন্তু বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় এন টাইপ। তাহলে এটা শর্টকাটে তোমরা খেয়াল রাখবা। এখন একটু স্ট্রাকচারের মাধ্যমে তোমাকে বোঝাই। যেমন দেখো এই যে সিলিকন যে রয়েছে, সিলিকনের মাঝখানে আমরা কি একটা ফসফরাস যুক্ত করে দিয়েছি। দেখো ফসফরাস কিন্তু একটা পঞ্চযোজী মৌল, তাহলে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন রয়েছে। তাহলে 5টার মধ্যে থেকে এই 1টা 2টা 3টা এবং 4টা, এই 4টা ইলেকট্রন পাশের সিলিকনের সাথে একটা করে ইলেকট্রন শেয়ার করবে। সিলিকন একটা দিবে, এই ফসফরাস একটা দিবে, দিয়ে তারা একটা সুন্দর বন্ধন গঠন করে ফেলবে। আবার একইভাবে এই ফসফরাস একটা দিবে, এই সিলিকন একটা দিবে, দিয়ে একটা বন্ধন গঠন করে ফেলবে। আবার এই সিলিকন একটা দিবে, এই ফসফরাস একটা দিয়ে একটা বন্ধন গঠন করবে। তাহলে 4টা বন্ধন গঠন করা শেষ। এখন একটা ইলেকট্রন থাকলো না ফ্রি, সেই ফ্রি ইলেকট্রনটা বাইরে ঘোরাঘুরি করবে। এখানে ইংলিশে এটাকে বলা হয় পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি, অর্থাৎ পঞ্চযোজী মৌল এখানে আমরা মিশ্রণ করব, সেই জন্য এটাকে বলা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এখানে আরেকটা এক্সাম্পল দেখো, সিলিকন এবং জার্মেনিয়াম। জার্মেনিয়ামে কিন্তু আমাদের একটা পিওর সেমিকন্ডাক্টর। জার্মেনিয়ামের মাঝখানে যখন আমরা এই আর্সেনিক যুক্ত করে দিয়েছি, আর্সেনিক কিন্তু পঞ্চযোজী মৌল, ভেজাল হিসেবে আমরা মিশ্রণ করব, ইমপিউরিটি, পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি অ্যাটম বলা হয় এটাকে, পরমাণু। তাহলে সেই ক্ষেত্রে এই আর্সেনিক যখন যুক্ত করে দিব, দেখো আর্সেনিকের সেম অবস্থা। আর্সেনিকের একটা হাত দিয়ে সে পাশের জার্মেনিয়ামের সাথে একটা হাতে সংযুক্ত হয়ে যাবে, অর্থাৎ দুইজন শেয়ার করবে ইলেকট্রন, শেয়ার করে একটা বন্ধন গঠন করবে। যে বললো যে ভাইয়া তুমি একটা দাও, তুমি একটা দাও, দিয়ে এরকম বন্ধন গঠন করলো। এই আর্সেনিকও কী করবে, যে বললো যে আমি একটা দিচ্ছি, তুমি একটা দাও, দিয়ে এরকম আরেকটা বন্ধন গঠন করলো পাশের সাথে। আবার একইভাবে এই একটা দিয়ে বন্ধন গঠন করে টোটাল 4টা বন্ধন গঠন করলো, একটা ফ্রি ইলেকট্রন থেকে গেল। যেহেতু ইলেকট্রন সংখ্যা বেশি, সেই জন্য এটাকে বলা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন এই বিষয়টা তোমাকে একটু অ্যানিমেশনের মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখাই। যেমন দেখো এই সিলিকনের মাঝে আর্সেনিক যুক্ত হয়ে যাচ্ছে। আর্সেনিক যুক্ত হওয়ার ফলে এই দেখো এখানে ফ্রি ইলেকট্রন একটা করে উৎপন্ন হচ্ছে। আগে যখন সিলিকন ছিল তখন কিন্তু বাইরে কোনো ফ্রি ইলেকট্রন ছিল না। যখনই আর্সেনিক যুক্ত হয়ে যাচ্ছে, আর্সেনিকের 5টা ইলেকট্রনের মধ্যে 4টা দ্বারা বন্ধন গঠন করে নেয়, আর একটা ইলেকট্রন ফ্রি থেকে যায়। এই জন্য এটাকে বলা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, এবং এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে এটাকে বলা হচ্ছে এন টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, কারণ এখানে ভেজাল হিসেবে আমরা পঞ্চযোজী মৌল মিশ্রণ করব। এখন এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের মাঝে আরেকটি যে ভাগ রয়েছে পি টাইপ, সেটা আমরা দেখব। তো পি টাইপের ক্ষেত্রে এটাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বা পি টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বলা হয়। এখানে কনসেপ্টটা খুবই সিম্পল, যে যখন কোনো খাঁটি সেমিকন্ডাক্টরে আমরা ভেজাল হিসাবে সামান্য ত্রিযোজী মৌল মিশ্রণ করব। আগেরটা কী ছিল, পঞ্চযোজী, এখন আমরা যুক্ত করবো হচ্ছে ত্রিযোজী যখন আমরা যুক্ত করব, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে যে 3টা করে ইলেকট্রন রয়েছে, সেই সকল মৌল যখন আমরা একটা পিওর সেমিকন্ডাক্টরের মধ্যে ঢুকাই দিব, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এখানে ভেজাল হিসেবে কী কী মৌল মিশ্রণ করা হয় সেগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে বোরন আমরা ভেজাল হিসেবে মিশ্রণ করবো, কারণ বোরনের সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন রয়েছে। একইভাবে গ্যালিয়ামের ক্ষেত্রেও সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন রয়েছে। ইন্ডিয়ামেরও সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন রয়েছে। এবং অ্যালুমিনিয়াম আমরা যখন ভেজাল হিসেবে মিশ্রণ করব, তখন এর সর্বশেষ কক্ষপথে থাকবে হচ্ছে 3টা ইলেকট্রন, সেই জন্য এটাকে বলা হয় ত্রিযোজী মৌল বা ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটি এটাকে ইংলিশে বলা হয়। এখানে বোরনের তুমি ইলেকট্রন বিন্যাস যদি করো, বোরনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 5 বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, তাহলে ইলেকট্রন বিন্যাস করে প্রথম কক্ষপথে থাকবে হচ্ছে 2টা, এবং তার পরের কক্ষপথে থাকবে হচ্ছে 3টা, এই টোটাল হচ্ছে 5টা। তাহলে সর্বশেষ কক্ষপথে তুমি দেখতে পাচ্ছ কয়টি ইলেকট্রন রয়েছে, 3টা। এখানে তুমি ইলেকট্রন বিন্যাস করেও দেখতে পারো, যখন 2 নম্বর কক্ষপথে রয়েছে এই যে 2টা আর একটা, 3টা ইলেকট্রন রয়েছে। তাহলে এক্ষেত্রে বোরনের যেহেতু সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন রয়েছে, সেই জন্য আমরা বোরনকে বলবো ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটি। এখন আমরা ইমপিউরিটি হিসাবে অ্যালুমিনিয়াম যুক্ত করলাম। অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে থাকে হচ্ছে 3টা ইলেকট্রন। তাহলে 3টা ইলেকট্রন, এই যে অ্যালুমিনিয়ামের একটা ইলেকট্রন কি করবে, সিলিকনকে বলবে ভাইয়া আমার কাছে একটা ইলেকট্রন আছে, চলো শেয়ার করি, শেয়ার করে একটা বন্ধন গঠন করে ফেললো, এটাকে ইংলিশে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। আবার এই পাশে আরেকটা ইলেকট্রন অ্যালুমিনিয়ামের আছে, বলো যে ভাইয়া চলো আমরা শেয়ার করি, তাহলে সেক্ষেত্রে এখানে আরেকটা ইলেকট্রন, আরেকটা বন্ধন এখানে গঠন করলো। আবার একইভাবে আরেকটা ইলেকট্রন আছে, সে পাশের সিলিকনের সাথে শেয়ার করলো, আরেকটা বন্ধন গঠন করে ফেললো। এখন এই সিলিকন বলতেছে ভাইয়া আমার কাছে তো একটা ইলেকট্রন আছে, তুমি কোনো ইলেকট্রন দিবা না, কারণ অ্যালুমিনিয়াম বলবে আমার কাছে তো কোনো ইলেকট্রন নাই, তার মানে এখানে ফাঁকা থাকবে। এখানে যখন ফাঁকা থাকবে, ফাঁকা থাকা মানে কি, সেখানে খালি জায়গা রয়েছে, খালি জায়গা থাকা মানে সেখানে একটা পজিটিভ চার্জ রয়েছে বা সেখানে হোল রয়েছে।
সেই জন্য এটাকে বলা হয় আমাদের পি টাইপ, মানে পি মানে পজিটিভ। আরেকটা এক্সাম্পল দেখো, কারণ এক্সামে অনেক সময় বিভিন্ন টাইপের এক্সাম্পল দিয়ে তোমাকে বলতে পারে, সেজন্য এখানে বোরন আমরা অ্যাড করব। দেখো এখানে সিলিকনের মাঝখানে যখন আমরা ত্রিযোজী মৌল অ্যাড করে দিচ্ছি, তখন এইটাকে বলবো হচ্ছে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর। দেখো বোরনের ক্ষেত্রে একই রকম, ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি বলা হয় এটাকে। তাহলে সিলিকনের মাঝে এই বোরনের 3টা ইলেকট্রন দিয়ে সে পাশের সিলিকনের সাথে 3টার সাথে বন্ধন গঠন করবে, কিন্তু একটি ইলেকট্রন ঘাটতি থাকার কারণে এই পাশেরটার সাথে যদি বা বন্ধন গঠন করছে, বাট এখানে ঘাটতি থাকার কারণে এটা একটা হোল উৎপন্ন হবে। সেই জন্য এটাকে বলা হচ্ছে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর, অর্থাৎ পি মানে পজিটিভ, তার মানে পি টাইপ সেমিকন্ডাক্টর এটাকে বলা হয়। সেই জন্য এটা বলা হচ্ছে অ্যান ইনকমপ্লিট কোভ্যালেন্ট বন্ড। এখানে বন্ধনটা কিন্তু কমপ্লিট হয়নি, কমপ্লিট হতে গেলে 2টা ইলেকট্রন হতে হয় একটা বন্ধন গঠন করার জন্য। এই কথাটা এখানে লেখা আছে, দেখো এখানে পি কথাটি হচ্ছে ধনাত্মক, পজিটিভ চার্জ থেকে এসেছে, সেই জন্য এটাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। তো আরেকটা চিত্র তোমরা দেখতে পারো, সেটা হলো যে এই দেখো আমাদের সিলিকনের সর্বশেষ কক্ষপথে 4টা করে ইলেকট্রন থাকে, সেজন্য 4টা করে ইলেকট্রন দেখানো হয়েছে এখানে। বাট কিন্তু ত্রিযোজী মৌল যখন আমরা অ্যাড করব, তখন এই বন্ধন গঠন করার পরে এখানে একটা ইলেকট্রন ফাঁকা থেকে যায়, একটা জায়গা ফাঁকা থেকে যায়, সেজন্য এটাকে বলা হচ্ছে হোল। তো আগের কনসেপ্টটা এখানে তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। এখন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা কিন্তু তোমাদের বেসিককে স্ট্রং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে এই সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সেটা হলো যে তাপমাত্রা বৃদ্ধিতে বা ভেজাল মিশ্রণের উপস্থিতিতে এদের পরিবাহিতা বৃদ্ধি পায়। এখন ভেজাল মিশ্রণের উপস্থিতিতে পরিবাহিতা বৃদ্ধি পায়, সেটা তোমাকে আমি দেখালাম। সেটা হচ্ছে ইলেকট্রন এবং হোল সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ এন টাইপের ক্ষেত্রে সেখানে আমরা পাবো হচ্ছে নেগেটিভ চার্জ, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা বেশি হয়, ফ্রি ইলেকট্রন পাওয়া যায়, যার কারণে এখানে বিদ্যুৎ পরিবহন ক্ষমতাটা আগের তুলনায় বেড়ে যায়। আবার পি টাইপের ক্ষেত্রে সেখানে কি হোল পাওয়া যায়, যার কারণে হোল মানে কি সেখানে ইলেকট্রন আগে ছিল এখন নাই, সেই জন্য এখানেও কিন্তু আমরা বলতে পারবো এখানে ইলেকট্রন পরিবহন ক্ষমতাটা বেড়ে যায় বা এখানে বিদ্যুৎ পরিবহন ক্ষমতাটা বেড়ে যায়, সেটা তো আমি একটু আগেই দেখালাম। এখন আসো যে তাপমাত্রার বৃদ্ধিতে কীভাবে বাড়ে। এটা হচ্ছে একটা অদ্ভুত কথা। কীভাবে অদ্ভুত কথা তোমাকে আমি ন্যাচারালি বুঝাই। তো এই অ্যানিমেশনটা লক্ষ্য করো, যখন স্বাভাবিক অবস্থায় থাকে তাপমাত্রা যখন আমরা বৃদ্ধি করব না, তখন স্বাভাবিক অবস্থায় অণুগুলো কোনো কম্পনশীল থাকে না। যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয় এখন অণুগুলো কম্পনশীল হচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো স্বাভাবিক অবস্থায় কোনো কম্পনশীল অবস্থা নেই, যখনই টেম্পারেচার বাড়ানো হচ্ছে, যখন আমি তাপ দিব এখানে, অণুগুলো ধীরে ধীরে ভাইব্রেশন করা শুরু করে। তখন যখন ইলেকট্রনগুলো, ছোটো ছোটো যে ইলেকট্রনগুলো রয়েছে, যখন সে চলাচল করে তখন সে বাধার সম্মুখীন হয়, ঘর্ষণের সম্মুখীন হয়, যার কারণে এখানে হিট উৎপন্ন হয়। এখন যদি হিট উৎপন্ন হয়, তাহলে আমি কি বললাম, যখন আমরা এখানে হিট দিচ্ছি, হিট দিলে অণুগুলোর ভাইব্রেশন বেড়ে যায়। ভাইব্রেশন মানে কি, কম্পন বেড়ে যায়। আর কম্পন যদি বেড়ে যায়, ইলেকট্রনগুলো বাধার সম্মুখীন বেশি হয়, ইলেকট্রনগুলো বাধার সম্মুখীন বেশি হয়। আর ইলেকট্রন যখন বাধার সম্মুখীন হয়, ইলেকট্রন চলাচলে ব্যাঘাত ঘটে, তখন বিদ্যুৎ পরিবহন ক্ষমতাটা কী হয়, কমে যায় না? তখন বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কী হয়ে যাবে, বিদ্যুৎ পরিবহন ক্ষমতাটা কমে যাবে, রিডিউস হয়ে যাবে। সেই জন্য তাপমাত্রা বৃদ্ধিতে সাধারণত বিদ্যুৎ পরিবহন ক্ষমতাটা কমে যায়। কিন্তু যখন সেমিকন্ডাক্টর আসে, তখন কি বলা হচ্ছে যে হিট বৃদ্ধি করলে পরিবহন ক্ষমতাটা বাড়ে। তোমাকে একটু প্র্যাকটিক্যালি বিষয়টা দেখাই। এখানে একটু লক্ষ্য করো যে সিরামিক, আমরা এখানে একটা সেমিকন্ডাক্টর সিরামিক্স নিয়েছি বা সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালস এখানে নিয়েছি। স্বাভাবিক অবস্থায় দেখো এদিক বরাবর কোনো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে না, স্বাভাবিক অবস্থায় হচ্ছে না। যখনই আমরা এখানে ফায়ার দিয়ে দিলাম, তখনই এখানে ফ্রি ইলেকট্রন সংখ্যা বেড়ে যায় বা ইলেকট্রন সংখ্যাগুলোর বৃদ্ধি পাওয়া তখন ঘটে, যার কারণে এখানে পরিবহন ক্ষমতাটা বেড়ে যায়। এটা কিন্তু ব্যতিক্রম, এই ব্যতিক্রমটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের। তাহলে এই যে সেমিকন্ডাক্টরটা দেখতে পাচ্ছ, এখানে স্বাভাবিক অবস্থায় দেখো খুবই কম ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, যখন এখানে আমরা হিট দিয়ে দিব তখনই কিন্তু ইলেকট্রন সংখ্যা বেড়ে যাবে এবং এখানে পরিবহন ক্ষমতাটা বেড়ে যাবে। এটা কিন্তু ব্যতিক্রম, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। তো আশা করা যায় তোমাদের এই সেমিকন্ডাক্টর নিয়ে যত তোমাদের মনে প্রশ্ন ছিল, যত প্রবলেম ছিল, যত সমস্যা ছিল, তোমরা এই লেকচারের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছো। তো এই বেসিকগুলো তোমাদের খুবই স্ট্রং করতে হবে, কারণ বেসিক যাদের দুর্বল তারা কিন্তু এই ইঞ্জিনিয়ারিং বলো বা যে কোনো সেক্টরেই বলো, তারা কিন্তু বেশি দূর যেতে পারে না। সেই জন্য বেসিককে তোমাদের ফোকাস দিতে হবে, তাহলে তোমরা পরবর্তীতে নিজে নিজে বিষয়গুলো, অনেক জটিল টপিকগুলো তোমরা নিজে নিজে বুঝতে পারবে। ওকে, তো নেক্সটে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করবো।